হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে কর্ণ চ্যাটার্জি তার ছেলে কবিরকে ফোন করে বলছে যেভাবেই হোক মোবাইলটা মানে যেটা শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়ির সুর এক থেকে উদ্ধার হয়েছে সেটা অন করো, আর তার সাথে সিম কার্ডটার মানে একটা ব্যবস্থা করো। প্রয়োজন পড়লে এই সমস্ত কাজ যারা করে তাদের সাথে যোগাযোগ করো। এই বলে ফোনটা রাখতেই দেখেন যে তটিনী তার বাড়িতে এসেছে। তটিনী এসে সে বলছে, আপনার ছেলে আমার বাড়িতে আমাকে থ্রেট করতে গেছিল, আর শুধু থ্রেটই না, সেখানে এসে আমাকে ধাক্কাও পর্যন্ত মেরেছে। কর্ণ চ্যাটার্জি এটা শুনে অবাক হয়ে বলছেন, মানে তুমি কি বলতে চাইছো? তটিনী আরও বলছে, আপনার ছেলে যেখানে তার সাথে আমার কোর্টে একটা কেস চলছে, এই কেস চলাকালীন আমার বাড়িতে এসে ও যে ভুলটা করেছে তার খেসারত কিন্তু ওকে দিতে হবে, এমনকি আপনাকেও দিতে হবে। আপনাকে আমি টানতে টানতে থানায় নিয়ে যাব, এই বলে রাখলাম। কর্ণ চ্যাটার্জি তো এটা শুনে মনে মনে ভাবছেন বারবার বারণ করা সত্ত্বেও কবির একের পর এক ভুল করে যাচ্ছে। এইভাবে চললে তো এরপর ওকে আর বাঁচানোই মুশকিল হয়ে যাবে। তটিনী এরপরে বলছে, আমাকে ভালো করে দেখুন, চিনতে পারেন কিনা, কিছু মনে করতে পারছেন কিনা। কর্ণ চ্যাটার্জি একটু ভেবে দেখেন, তারপর তটিনী কি বলছে কিছু বুঝতে না পেরে তার কথা উড়িয়ে দেন। তটিনী এরপর কর্ণ চ্যাটার্জিকে ওয়ার্নিং দিয়ে বলে, কবিরকে বোঝান ও যদি ফার্দার আর আমার বাড়িতে যায় তাহলে ওর দায়িত্ব কিন্তু আমার নয়। কর্ণ চ্যাটার্জি এরপর তটিনীর উপর রেগে যান আর বলেন, মানে আরাধ্যাকে ডেকে বলেন, তোমার দিদি আমার বাড়িতে এসে আমাকে থ্রেট দিচ্ছে। আরাধ্যা কি হয়েছে জিজ্ঞাসা করলে তটিনী তাকে কবির একটু আগে তাদের বাড়িতে এসে যা যা করেছে সব কথা বলে। তটিনী বলছে, তোর বর আমাদের বাড়িতে এসে থ্রেট করে গেছে, তাই ভাবলাম আমিও যাই, গিয়ে একটু তোদেরকেও থ্রেট করে আসি, আর এটা বুঝিয়েও দিয়ে যাই যে আমরা ভয় পাই না। আর এই কর্ণ চ্যাটার্জি আমার কাছে কোনো ফ্যাক্টরি না, আর এটাও যাতে না ভাবে যে পরশুরামের সাপোর্টের জোরেই আমরা লড়াইটা করছি। পরশুরাম থাকুক বা না থাকুক, আমরা কোর্টে যাব, আর আমার ছেলের কিডন্যাপের শাস্তি মানে কিডন্যাপারদের আমি শাস্তি অবশ্যই দেব। আরাধ্যা তখন তার দিদির কথা শুনে বুঝতে পারে যে কবির হয়তো আবারও একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, তাই তার দিদির কাছে ক্ষমা চেয়ে বলছে, আমি কবিরের সাথে কথা বলবো। তটিনী বলছে, তোর বর কবিরই একটু আগে আমাদের বলে মানে আমাদের কাছে বলে এসেছে যে এবার যা হবে ওপেন হবে, তাহলে এবার থেকে ওপেনই হোক, আমরাও তৈরি। কি ভেবেছিস মধ্যবিত্ত বলে আমরা নুয়ে পড়েছি? সরি আরাধ্যা, কিছু মনে করিস না, তোর সংসার করার স্বাদটা আমি মেটাতে পারবো না। আসল কথা কি জানিস তো, তুই একটা ভুল লোককে ভালোবেসে ফেলে তাকে বিয়ে করেছিস, একটা করাপ্টেড পরিবার, আর সেই পরিবারে তুই এসে পড়েছিস। এরপর তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলছে, আপনাকে আমি টেনে এমন একটা জায়গায় নিয়ে যাব যে মানে যেখানে সমস্ত লোক আপনাকে দেখে হাসবে। অনেকটা দিন আমি আতঙ্কে কাটিয়েছি, আর না পারছি না, তাই আমি এখন আর কোনো ভয় পাবো না। কর্ণ বলছে, এখন যদি সিকিউরিটি গার্ড দিয়ে তোমাকে আটকে দিই তাহলে তুমি কি করবে? এমনটা বলে তটিনীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। তটিনী তখন বলে, বাইরে রিক্সায় আমার ছেলে মেয়ে হাজবেন্ড সবাই আছে, আর স্পেশাল ব্রাঞ্চের বলরাম বাবুকে ইনফর্ম করে আমি এখানে এসেছি, আপনি চাইলে আমাকে আটকে দেখান, আর হাজবেন্ডের একটা ফোন মানে আমার হাজবেন্ডের একটা ফোন পেয়ে কিন্তু স্পেশাল ব্রাঞ্চের পুরো টিম এখানে চলে আসবে। এই বলে এখান থেকে চলে যায়। কর্ণ চ্যাটার্জি এরপর আরাধ্যাকে বলছে, আমি কবিরকে বারণ করেছিলাম, এখন কেস চলছে, এখন এসব করাটা ঠিক হবে না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমার কথা শুনলো না। ঠিক এমনটা বলতে বলতে কিন্তু নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে ফোন করে, বলছে, আপনার ছেলের নামে আরও দুটো কেস করা হচ্ছে। কেস চলাকালীন তটিনীর বাড়িতে ঢুকে তাকে থ্রেট করা আর তাকে ফিজিক্যালি হ্যারাস করার জন্য। কর্ণ চ্যাটার্জি এবার কাঁদতে শুরু করেন। আরাধ্যা কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার ছেলেকে সবাই মিলে চারিদিক থেকে ঘিরে ফেলছে, কিছুতেই তাকে আমি বাঁচানোর চেষ্টা করেও পারছি না, এবার আমি তাকে বাঁচানোর আশাটাও হারিয়ে ফেলছি। এই বলে বেরিয়ে চলে যান। আরাধ্যা তখন বলছে, আপনি তো আপনার জীবন কাটিয়ে ফেলেছেন, কিন্তু আমার তো অনেক লম্বা জীবন পড়ে আছে, আমি কি নিয়ে বাঁচব? এরপর মনে মনে ঠিক করে, না, আর যাই হোক কবিরকে আমি কিছুতেই কাজ ছাড়া করব না। ওদিকে মুখার্জি বাড়িতে জিৎ মুখার্জি বাবিন, ভানু, প্রাচী, প্রার্থনাদের নিয়ে শপিং করতে বেরোচ্ছেন কবির আরাধ্যার জন্য, কিন্তু মানে কবির আর আরাধ্যার জন্য কেনাকাটা করতে বেরোচ্ছেন, কিন্তু তাতে তারা ভূমিকা, নন্দিনী আর যারা যারা বাড়িতে কবিরের এগেনস্টে তাদের বলেনি।
ভূমিকা তাদের তৈরি হয়ে বাড়ি থেকে বেরোতে দেখে, মানে তৈরি হয়ে বেরোচ্ছে তো, তখন জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছ। তখন ভূমিকার দিকে আঙ্গুল তুলে তাকে দোষ দিয়ে বলছে, কবির আরাধ্যার হানিমুনের প্ল্যানটা তো তোমরাই নষ্ট করে দিয়েছিলে, তাই আর কোনো রিস্ক নেওয়া যাবে না। এখন যা করব আমরা করব। এখন তো আর বুঝতেই পারছি না যে এর পরিণতি ঠিক কী হবে। এই কথা বলতে বলতে সেখানে নন্দিনী আসে আর ভানুকে তার ভাষায় জবাব দিতে থাকে। জিৎ মুখার্জি তখন নন্দিনীর উপর রেগে গিয়ে চিৎকার করে বলেন, এই বাড়িতে থেকে অ্যাডভোকেট হতে যেও না। নন্দিনী তখন বলছে, কবির কালকেও তটিনীর বাড়ি গিয়ে থ্রেট করে এসেছে। জিৎ মুখার্জি বলছে, বেশ করেছে। আর তোমার বোন তটিনী কি করেছে? সেও তো কর্ণ চ্যাটার্জির বাড়িতে গিয়ে থ্রেট করে। এটা শুনে আমার লজ্জায় মাথা নত হয়ে গেছে। দীপালি তখন সেখানে এসে জিৎকে বলছে, তোমার আবার লজ্জা আছে নাকি? এই বাড়ির লোকেদের তো গলটারের চামড়া। আয়ুষী তখন সেখানে এসে দীপালিকে বলছে, তুমি নন্দিনী, বৌমনি, মানে তোমরা যারা আছো, যারা আমাদের এগেনস্টে, তারা কিন্তু ড্যাডিকে এইভাবে অপমান করতে পারো না। দরকার হলে তোমরা আলাদা হয়ে যাও। শ্রীবর্ণা কিন্তু তখন সেখানে এসে দীপালিকে দোষ দিয়ে বলছে, তুমি হলে মেন নাটের গুরু। তুমি দুটো দল তৈরি করে ফেলেছো। তুমি তটিনী, নন্দিনী একদিকে, আমার বাড়ির বাকিরা আর একদিকে, এভাবে তুমি দল তৈরি করেছো। তুমি চাইলেই কিন্তু তটিনীকে থামাতে পারতে। জিৎ মুখার্জিও তখন বলছেন, উনি থামালে তো হয়েই যেত। উনি তার মেয়ে তটিনী নন্দিনীকে কি সুন্দর মানুষ করেছেন, যার জন্য আজকে আমাদের এই দিন দেখতে হয়েছে। নন্দিনী তখন তার মাকে, নন্দিনী তার মাকে যে সবাই মিলে এরকমটা বলছে যে প্রতিবাদ করে বলছে, কেন? আমার মা তো কোনো খারাপ কিছু করেনি। আমার তো গর্ব হচ্ছে সেটার জন্য, তোমাদেরও গর্ব হওয়া উচিত। বাবিনীর পর নন্দিনীকে অপমান করে বলছে, কোথাকার অ্যাডভোকেট, কি করেছে ও? শুধু কোর্টে যায়, চা খায়, গল্প করে, আড্ডা মারে, কোনো কেসই তো পায় না। একটা বাড়ির কেস পেয়েছে কি সেটা নিয়ে একদম মাথায় চড়ে লাফালাফি করছে, সবার সামনে হিরো হওয়ার চেষ্টা করছে। জিৎ মুখার্জিও তখন বাবিনকে সাপোর্ট করে নন্দিনীকে বলছে, তুমি কতটা চালাক আমি ভালো করে জানি। সুযোগ বুঝে তটিনীর কেসটা নিয়েছো। নিজের বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে কোর্টে কেস করছো। সবাই তো এবার তোমাকে বাহবা দিবে, তোমার কাছে তো কেসের লাইন পড়ে যাবে, তুমি তো অনেক কেস পাবে, এভাবে বলছে। আয়ুষী বলছে, আরে বাবা, একটা ছেলে একটা ভুল করে দিয়েছে, ক্ষমা করে দিয়ে এই বাড়ির মানুষ, মেয়েটার জীবনটা বাঁচালেই তো হতো। তা নয়, নিজেরা সুখে থাকবে আর এই বাড়ি কেউ সুখে থাকবে না, তাই তো? ত্রিপর্ণা বলছে, আমিও অভিশাপ দিচ্ছি, তোমাদেরও সুখ সহ্য হবে না। এই বলে বলছে, চলো, অনেক দেরি হচ্ছে, বেরিয়ে যাই আমরা এখান থেকে। এরপর তটিনীর মা বলছে, আমিও যাই তোমাদের সাথে, আমারও কিছু কেনাকাটা করার আছে। তখন বলছে, খুব ভালো আইডিয়া। জিৎ মুখার্জি বলছে, ওই সামনে একটা রিফিউজি মার্কেট আছে, ওখানে না খুব সস্তায় জামা কাপড়, শাড়ি সব পাওয়া যায়। তুমি বলছো সেখান থেকে তোমার জামাই আর মেয়ের জন্য কেনাকাটা করে নিয়ে যাও, বুঝতে পেরেছো? এই বলে সবাই বেরিয়ে যায়। তটিনীর মায়ের খারাপ লাগে। দীপালি তখন তাকে বোঝাচ্ছে। নন্দিনী বলছে, কেঁদো না মা। দীপালি বলছে, আসলে এবার প্রথমবার পুজোতে ওদের কিছু দেব, তো ভাবলাম যে আগে থেকে কেনাকাটা না করলে কি হয় বল, তাই জিৎকে আর ত্রিপর্ণাকে একটু বললাম। কিন্তু দেখ ওরা কেমন মুখ করলো, এমনকি এবারের বাচ্চাগুলোও মুখ করছে, কেউ সম্মান দেয় না। আসলে ওদেরকেই বা দোষ দিয়ে কী লাভ, যা দেখছে তাই তো শিখছে বল। তখন নন্দিনী বলছে, কেঁদো না মা, দেখো আমিও কিন্তু কোনো বাহবা পাওয়ার জন্য এই কাজটা করছি না। ভূমিকা বলছে, তুই কেন কাঁদছিস নন্দিনী, তুই কাঁদিস না। নন্দিনী বলছে, কি দোষ ছিল এখানে আমার বা তটিনীদের বলো তো? ওদের বাচ্চাকে একটা ক্রিমিনাল কিডন্যাপ করেছিল, আজকে সেই ব্যাপারটা তিল থেকে পুরো তাল হয়ে গেল, কোথা থেকে কোথায় গেল। নন্দিনী বলছে, কিন্তু তুমি দেখো, কবির চ্যাটার্জির পানিশমেন্ট হবেই। এই বলে তার মাকে সান্ত্বনা দিচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।